জ্বালানি লোডিং শুরু উৎপাদনের মূল পর্যায়ে রূপপুর কেন্দ্র জুলাই আগস্টে 300 মেগাওয়াট পাওয়ার আশা পূর্ণ সক্ষমতা জানুয়ারি থেকে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। রাজস্ব আইনে বিভিন্ন ধারা নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, হয়রানির অভিযোগ, ব্যবস্থার আশ্বাস এনবিআর প্রধানের। অভিবাসন এখন রাজনৈতিক সমস্যা, সিডাপের সেমিনারে বললেন তথ্যমন্ত্রী। বাজেটে বাস্তুচ্যুতদের অন্তর্ভুক্তির তাগিদ গবেষকদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফুয়েল লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ খাতে লেখা হলো নতুন এক ইতিহাস। এর মাধ্যমে বাংলাদেশ 33তম রাষ্ট্র হিসাবে নাম লেখালো পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, পারমাণবিক শক্তির ক্ষেত্রে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক, আর তাই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ঈশ্বরদীর রূপপুরে উপস্থিত ছিলেন প্রকল্পের আর্থিক এবং কারিগরি সহায়তাকারী দেশ রাশিয়ার পরমাণু বিজ্ঞান সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচভ। বাংলাদেশের এই নবযাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি নতুন প্রাণ পেয়েছে। এর মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। And it's a very, very good day for all those all over the world that put their trust in the peaceful uses of nuclear energy. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাই বাড়বে না, বরং এর সুফল মিলবে কৃষি, উৎপাদন এবং অর্থনীতিতে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। আগামী আগস্টে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পর ডিসেম্বরে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং হবে আগামী বছরের মাঝামাঝি। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12 ভাগ সরবরাহ হবে রূপপুর থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশেই এরকম মেগা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে। সেই বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমকে সচল রেখে জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতি যে অঙ্গীকার ছিল তা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী। জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন আইন, নীতি ও ধারা উপধারা পরস্পর বিরোধী অবস্থান তৈরি করছে বলে অভিযোগ করেছেন পেশাজীবী সংগঠনের নেতারা। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তারা বলেন, অনেক ক্ষেত্রে আয়ের তুলনায় ভ্যাট ট্যাক্সের হার অসামঞ্জস্যপূর্ণ, যার কারণে পেশাজীবী থেকে ব্যবসা প্রতিষ্ঠান এমনকি অর্থনৈতিক অঞ্চলগুলো হয়রানি এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এই সময় পেশাজীবীদের এসব অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, ভ্যাট এবং কাস্টমস বিধিমালাগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক ধারা রয়েছে। একই সঙ্গে ঘন ঘন নীতি পরিবর্তনের ফলে করদাতাদের কর পরিপালন কঠিন হয়ে পড়েছে, যা ব্যবসায়িক পরিবেশকে অস্থিতিশীল করছে।
এমন বাস্তবতায় মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এমন নানা অভিযোগ তুলে ধরেন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় আইনের বিভিন্ন ধারার কারণে পেশাজীবীদের কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর হার ধার্য করার অভিযোগ করেন তারা। এনবিআর ভ্যাট এন্ড কাস্টমসকে একটা ডিটেইল লিস্ট দিবে যেখানে হচ্ছে কয়জন করদাতা আছে, তাদের ট্রেড লাইসেন্স নাম্বার কত, ওনাদের টিম কত এবং বিং কত। এই বিধান আয়কর আইনে যদি প্রবর্তন করা হয় তাহলে এটা অন্যরাও সুযোগটা পায়। এটা আমাদের 1 নম্বর দাবি। দিনের দ্বিতীয় সেশনে কর রাজস্ব আহরণ পদ্ধতি সহজ করা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে বেসরকারি বিভিন্ন সংগঠন। সেই সাথে বাজেটে নিম্ন আয়ের মানুষের স্বস্তির ব্যবস্থা রাখা, কর ন্যায্যতা নিশ্চিত করা এবং এনবিআর এর ডেটা পলিসি উন্নয়ন করার আহ্বান জানায় সিপিডি। যদি এত বেশি থাকে তাহলে আমরা যে ডোমেস্টিক রিসোর্স এত কষ্ট করে মোবিলাইজ করলাম সেগুলো যেই যেই জায়গাতে আমাদের একটু বেশি করে খরচ করা দরকার ছিল সেখানে তো আমাদের রিসোর্স সেভাবে নেই বা থাকবে না। বেসটাকে ঠিক রেখে আমি যদি ট্যাক্স বাড়াতে চাই এটার অর্থ হচ্ছে যে আমি কিন্তু বার্ডেন বাড়াচ্ছি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান আগামী অর্থ বছরে 70,000 আয়কর ফাইল অডিটের জন্য সিলেক্ট হয়েছে। পাশাপাশি কাস্টমস থেকে ডেটা সংগ্রহ এবং বিভিন্ন খাতে ডেটা প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক ও যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। 2023-24 জন্য প্রায় 70,000-এর মতো অডিট সিলেকশন করেছি, পুরোটাই ডিসপ্লেস সিস্টেমে। আমরা এই যুগে প্রবেশ করেছি। আলোচনায় তামাকের ব্যবহার কমিয়ে আনতে আসন্ন বাজেটে কর বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এনাফ প্রফিট যদি হয়, সামান্য কিছু ট্যাক্স যদি ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অভিবাসন এখন রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। কেবল মানবিক ইস্যু নয়, বাস্তুচ্যুতি মানবাধিকারের বড় প্রশ্ন। রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে এসেছে। মঙ্গলবার সিডা মিলনায়তনে এই আয়োজন হয়। এতে অংশ নেন তথ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। সেমিনারে দ্বিতীয় স্তরের শহরগুলোর আধুনিকায়ন ও বাজেটে বাস্তুচ্যুতদের অন্তর্ভুক্তির তাগিদে দেন গবেষকরা। পরিবেশগত ঝুঁকি কাটিয়ে 75% অভিবাসী এখন নতুন জীবনে অভ্যস্ত। বেড়েছে আয় ও নারীর কর্মসংস্থান। তথ্য বলছে মেগাসিটি কেন্দ্রিক উন্নয়নে জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে উন্নয়নের এই আলোর নিচে রয়েছে আবাসন সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের নিষ্ঠুর বাস্তবতা। জোয়ারের পানি আর উচ্ছেদ আতঙ্কে এখনও মানবেতর জীবন কাটছে অনেকের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু আয়োজিত সেমিনারে উঠে আসে এই চিত্র। এমন বাস্তবতায় দ্বিতীয় স্তরের শহরগুলো আধুনিকায়ন ও বাজেটে বাস্তুচ্যুতদের অন্তর্ভুক্তির তাগিদ দেন গবেষকরা। সরকারের পলিসি মেগাসিটি সাপোর্ট করছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে না ইন্ডাস্ট্রি, তাই তো? তো তাহলে এটাই হচ্ছে এই যে ড্রাইভার্স অফ মাইগ্রেশনে আমি ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে বড় করে আনতে চাই পুল ফ্যাক্টরটা, এটা টেনে নিয়ে আসছে মাইগ্রেশন। সেমিনারে অংশ নেন মন্ত্রিসভার 2 সদস্য, তুলে ধরেন গণতান্ত্রিক দুর্বলতার বিভিন্ন দিক। রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, তাই তো? ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। চিন্তা, রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা আছে, সেটা রাজনৈতিক দিক থেকে আছে, কিন্তু যখন এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রবেশ করছে, বিভিন্ন পলিসিতে প্রবেশ করছে, তখন দেখা যাচ্ছে যে আমরা যা করতে চাইছি সেইটা করার জন্য উপযোগী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে দেশের 1,90,00,000 মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে আরেক দফায় কমল স্বর্ণের দাম। এবার ভরিতে 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,40,711 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,711 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,33,572 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,213 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,063 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। ভরিতে 233 টাকা কমে 22 ক্যারেটের এক ভরি রূপার দাম এবার নির্ধারণ করা হয়েছে 5,482 টাকা। নতুন এই দাম মঙ্গলবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে।
শেষ করছি পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইম। ধন্যবাদ।